হ্যালো ফ্রেন্ডস, এনএসসি এডুকেশন ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিও উপস্থাপনার মাধ্যমে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ এবং বিগ ব্রেকিং আপডেটটি দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে এসএসসি শিক্ষক নিয়োগ আপডেট। এই এসএসসি শিক্ষক নিয়োগ আপডেটের ব্যাক টু ব্যাক ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে রয়েছে। তো আজকে আমরা এক গুরুত্বপূর্ণ এবং বহু প্রতীক্ষিত মামলা নিয়ে আলোচনা করতে চলেছি। সেটি হচ্ছে এসএসসি 2016 সালের প্যানেল ব্যাটল মামলার পুঙ্খানুপুঙ্খ আপডেট। এই এসএসসি 2016 সালের প্যানেল ব্যাটল মামলায় নতুন কি কোনো কেভিয়েট ফাইল দাখিল হলো সেটা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব। এবং তাছাড়া থাকছে আমাদের এই ভিডিওর লাস্ট পর্বে যে 26,000 শিক্ষক ও অশিক্ষক কর্মীদের ভাগ্য কোন পথে চলেছে। আলটিমেটলি ওই এসএসসি 2016 সালের প্যানেল ব্যাটল মামলার যে ভাগ্য নির্ধারিত হতে চলেছে কোন দিক, অ্যাকচুয়ালি এর পজিটিভ দিক কতটুকু রয়েছে এবং নেগেটিভ দিক কতটুকু রয়েছে, তা আমরা এ টু জেড বিস্তারিত তথ্য নিয়ে এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। তো তার জন্য এনএসসি এডুকেশন ইউটিউব চ্যানেলের তরফ থেকে প্রত্যেককে অনুরোধ জানাবো যে এই ভিডিওটি লাস্ট পর্যন্ত বা শেষ পর্যন্ত দেখার, কোনোরকমভাবে না স্কিপ করে। এই মুহূর্তে আমরা রয়েছি সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে। আমাদের এসএসসি 2016 সালের প্যানেল ব্যাটল মামলা, যা ডায়েরি নাম্বার হচ্ছে 18822/2024, দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য ও চ্যাটার্জি। তোমরা প্রত্যেকেই জানো এই মামলাটির এসএলপি নাম্বার, যেটা 9586/2024, যেটা রেজিস্টার হয়েছিল 24/4/2024 এবং ভেরিফাইড করা হয়েছিল 26/4/2024। তো এমতো অবস্থায় এই মামলাটি আমাদের পেন্ডিং অবস্থায় রয়েছে এবং আমাদের যেটা প্রেজেন্ট লিস্টেড হয়েছে 19শে ডিসেম্বর, মানে আর দুটো দিন পরেই কিন্তু সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার 1-এ অনারেবল দ্য চিফ জাস্টিস সঞ্জীব খান্না এবং অনারেবল মিস্টার জাস্টিস সঞ্জীব কুমারের বেঞ্চে কিন্তু উঠতে চলেছে, যার কোজ লিস্ট নাম্বার তোমরা দেখতে পাচ্ছ। এবং আমি তোমাদেরকে অন স্ক্রিনে গত দিনের ভিডিওতে দেখিয়েছিলাম যে এটা কিন্তু খুবই ফার্স্ট, মানে আর্লি কোজ লিস্টের একদম 1 নম্বরে রয়েছে। তো একদম ফার্স্ট আইটেমের মধ্যে রয়েছে আমাদের এই মামলাটি এবং টেন্টেটিভলি কেস মেবি লিস্টের যেটা রয়েছে 19/12/2024, মানে হচ্ছে 19শে ডিসেম্বর। তো আজকে আমাদের যে মোদ্দা টপিক, যেটা হচ্ছে এই মামলাটিতে কি কোনোরকমভাবে আর নতুন কি কোনো কেভিয়েট ফাইল দাখিল হলো, তো সেটা আমরা জেনে নেওয়ার চেষ্টা করবো অন স্ক্রিনে। তো আমরা এই মুহূর্তে রয়েছি সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে, তোমরা দেখতে পাচ্ছ। তো আমরা আগে জেনে নেবো যে কেভিয়েট ফাইল, এখানে যদি আমরা কেভিয়েট ফাইলের জায়গায় যদি ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো যে নতুন কি কোনো কেভিয়েট ফাইল দাখিল করা হয়েছে কিনা। তো তোমরা দেখতে পাচ্ছ প্রথমে রয়েছে এস নাম্বার, মানে সিরিয়াল নাম্বার, কেভিয়েট নাম্বার বা রিসিভিং ডেট ওর স্টেটাস, কেভিয়েটর ওর কেভিয়েটি ফ্রম কোর্ট স্টেট বেঞ্চ, কেস নাম্বার, জাজমেন্ট ডেট, অ্যাডভোকেট, লিঙ্কড উইথ কেস অ্যান্ড ডেট। দেখতে পাচ্ছ প্রথমে যেটা রয়েছে, যেটা কেভিয়েট নাম্বার দেওয়া রয়েছে, আগেও আমি দেখিয়েছিলাম, যেটা অ্যাক্টিভ অবস্থায় রয়েছে এবং 25/4/2024 এই কেভিয়েট ফাইলটি দাখিল করা হয়েছিল, যেটা করেছিল যার কেভিয়েটর ছিল ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন ভার্সেস বৈশাখী ভট্টাচার্য, এবং যেটা করা হয়েছিল কলকাতা হাইকোর্ট থেকে, ওয়েস্ট বেঙ্গলের কলকাতা হাইকোর্ট থেকে করা হয়েছিল, এবং যার কেস নাম্বার রীতিমতো দেওয়া রয়েছে, অ্যাডভোকেট রয়েছেন কুণাল চ্যাটার্জি, এবং লিঙ্কড কেসেস যেটা দেওয়া রয়েছে এবং ডেট দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছ লিঙ্কড কেসেস হচ্ছে 26411-2024, যেটা কিন্তু 24/9/3 এবং 12:49 সময় কিন্তু এই মামলাটিকে দাখিল করা হয়েছিল। এবারে এখানে একের পর এক আমি কিন্তু স্ক্রল ডাউন করিয়ে যাব। 2 নম্বরে দেখতে পাচ্ছ 5677/2024, যেটা কিন্তু দাখিল করা হয়েছে 25/4/2024, যেটা এখনও কিন্তু অ্যাক্টিভ অবস্থায় রয়েছে, যেটা হচ্ছে অনিতা ভট্টাচার্য ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল হাইকোর্ট, স্টেট বেঙ্গল হাইকোর্ট অফ ওয়েস্ট বেঙ্গল হাইকোর্ট এট কলকাতা, যেটা হচ্ছে কলকাতা হাইকোর্টেরই, এবং যার কেস নাম্বার দেওয়া রয়েছে বা জাজমেন্ট ডেট দেওয়া রয়েছে WPA-3649-2016, যেটা হচ্ছে 22/4/2024, এবং যার অ্যাডভোকেট ছিলেন কিন্তু শেখর কুমার। এইভাবে আমরা যদি রীতিমতো যদি স্ক্রল ডাউন করতে থাকি, তো এই মামলার সঙ্গে জড়িত যতগুলো কেভিয়েট ফাইল রয়েছে, মানে 7খানা টোটাল, এমতো অবস্থায় কিন্তু কেভিয়েট ফাইল অ্যাক্টিভ অবস্থায় রয়েছে। তো এর টোটাল যে এই মামলাটির টোটাল কেভিয়েট ফাইল যে রয়েছে, এগুলোর সব কিছুর কিন্তু শুনানি হবে আগামী 19শে ডিসেম্বর। তো আমরা আমাদের চ্যানেলে ওর লাইভ স্ট্রিমিংয়ের যে শিডিউলটা করিয়ে দিয়েছি, ব্রডকাস্টিং করাবো আমরা ঠিক সকাল 10:30টার সময়। তোমরা প্রত্যেকেই কিন্তু ওই লাইভ স্ট্রিমিংটাকে প্রচুর পরিমাণে শেয়ার করো, প্রচুর পরিমাণে লাইক করো এবং নিজ নিজের ফ্রেন্ড সার্কেলের কাছে সার্কুলেট করে দিও। তো তোমাদের এমতো অবস্থায় যে মেন মুদ্রা টপিক যেটা বলা আমাদের বা আমার প্রয়োজন, আমার নিজস্ব মতামত এখানে ব্যক্ত করা উচিত। তো তোমরা প্রত্যেকেই জানো এই মামলা বা 2016 সালে যে এসএসসি প্যানেল ব্যাটল মামলাটি, যার ভবিষ্যৎ কিন্তু ততটা উজ্জ্বল নয় বলা যেতে পারে। এর কারণ, এর প্রেক্ষাপট অনেক কিছু রয়েছে, যেখানে আমাদের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না মহাশয় কিন্তু গত 12ই ডিসেম্বর
এই মামলাটির পরিপ্রেক্ষিতে কিন্তু তিনি দুটোই গুরুত্বপূর্ণ মন্তব্য করেছিলেন। যে দুটো গুরুত্বপূর্ণ মন্তব্য সেটি হচ্ছে, প্রথমে তিনি বলে দিয়েছিলেন যে আমরা কারোর কোনো কিছুই কথা শুনবো না, যে যাই বলুক না কেন, আমরা এই দুটো পার্সপেক্টিভে কিন্তু কথাটা কি শুনবো। কি কথাটা? প্রথম কথাটা হচ্ছে, এখানে কি পুরো মামলাটাকে মানে পুরো প্যানেলটাকে কি ক্যান্সেল হবে নাকি, প্রথম। দ্বিতীয় 2 নম্বর কথা যেটা রয়েছে যে এই মামলায় কোনো রকম কিছু যে অযোগ্য যারা রয়েছে তারা কি কোনো রকমভাবে অনিয়ম ভঙ্গ করেছে বা কোনো রকম কি নিয়ম ভঙ্গ করেছে, তাহলে সেটা কি সেগ্রিগেশন করা যেতে পারে কিনা। তো মানে সেগ্রিগেশন মানে যদি কোনো কিছু পৃথকীকরণ করা যেতে পারে কিনা। তো এই দুটো পয়েন্টের উপর ভিত্তি করে কিন্তু সুপ্রিম কোর্টের যে ম্যান বেঞ্চে যে জাজমেন্টের যে বিচারপতি দ্বয়রা রয়েছেন তারা কিন্তু টোটাল প্যানেলটাকে ওইভাবেই দুটো অ্যাঙ্গেলে কিন্তু দেখবেন। এবারে সেটা আমরা কেউই বলতে পারবো না যে ভবিষ্যৎ কোন দিকে। যদি ওই দিনই অর্থাৎ 19শে ডিসেম্বর যদি ওই মামলার পরিপ্রেক্ষিতে কোনোরকমভাবে এই দুটো কথাকে ব্যক্ত করে বা ওই দুটো কথাকে যদি সঠিক প্রমাণিত করাতে পারেন আমাদের সুপ্রিম কোর্টের ওই মামলার সঙ্গে জড়িত যিনারা রয়েছেন, যেসব অ্যাডভোকেটরা রয়েছেন, তাহলে কিন্তু দেখা যাবে মামলার মোড় কিন্তু সম্পূর্ণ আলাদা দিকে কিন্তু ঘুরে যাবে। তো ওই দিনই আমরা জানতে পারবো আলটিমেটলি ওই মামলাটি আদৌ কি বাতিল হয়ে যাবে না। যারা শুধুমাত্র এই প্রায় 25,000 বলা যেতে পারে, অ্যাকচুয়াল যেটা বলতে পারি যে 25,753 জনের যে ক্যান্ডিডেট রয়েছে এই প্যানেলের মধ্যে, তাদের মধ্যে যেটুকু অযোগ্য ক্যান্ডিডেট রয়েছে মানে যারা অযোগ্য হয়ে যোগ্যতার আসন নিয়েছে তাদেরকে কি আলটিমেটলি সুপ্রিম কোর্ট বাছাইকরণ করতে পারে বা পৃথকীকরণ করতে পারে অত গুলা ক্যান্ডিডেটের মধ্যে। তো সেটাও আমাদের কিন্তু সম্পূর্ণ দেখার থাকবে ওই দিনই। একমাত্র ওই দিনই ওই মামলাটির ভবিষ্যৎ আমরা জানতে পারবো। ভবিষ্যৎ বলে ওই ফলাফলই কিন্তু আমরা কিছুটা হলেও জানতে পারবো। আমি বারে বারে তোমাদেরকে বলেছি যে ওই দিন কিন্তু পুরোপুরিভাবে ওই মামলার যে সঠিক একটা শুনানি হবে না। যতই ফাইনাল একটা শুনানি হতে বা হওয়ার কথা বললেও কিন্তু ওই দিনই কিন্তু কোনোরকমভাবে ফাইনাল শুনানি হচ্ছে না, এটা কনফার্ম। কারণ আরও 1-2 জাজমেন্টের পরে কিন্তু আমরা জানতে পারবো যে ওর ফাইনাল শুনানি হওয়ার বা হবে আলটিমেটলি। তো এখনও কিন্তু বলা যেতে পারে জাস্ট একটা জিস্ট দিয়েছে সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার 1 বা ম্যান বেঞ্চ থেকে, এবং এই জিস্টের পরিপ্রেক্ষিতে কিন্তু ওনারা কিন্তু জাজমেন্ট দেবেন। এবারে জাজমেন্টটা কতটুকু কি প্রসপেক্টিভ হতে পারে বা কতটুকু কি ভালো হতে পারে বা কতটুকু কি খারাপ হতে পারে সেটা সম্পূর্ণ ডিপেন্ড করছে সুপ্রিম কোর্টের যে আমাদের যে মহামান্য আদালত রয়েছে তার বিচার ব্যবস্থার ওপর। সো আশা করি ওই মামলাটার ওপর আর যা কিছু ছিল সব কিছু ইন ডিটেলসে আমি শেয়ার করলাম। তো এমত অবস্থায় যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে। যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে নিজের ফ্রেন্ড সার্কেলের মধ্যে সার্কুলেট করে দেবে, এবং যদি নিজে বা তোমাদের কোনোরকম কোনো কিছু মন্তব্য থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। সো আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড থ্যাংক ইউ ফর লিসনিং। হ্যাভ আ নাইস ডে। টাটা, বাই বাই।